স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শান। দর্শক, গত 2 বছরেরও বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বেশ ভোগাচ্ছে অর্থনীতিকে। খাদ্য মূল্যস্ফীতির আসলে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। সেক্ষেত্রে কৃষি উৎপাদন বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনা ঠিক করা এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আরও আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। হুমায়ুন কবির ভূঁইয়া, আপনার কাছে শুরুতে আসতে যাচ্ছি যে দ্রব্যমূল্য পরিস্থিতি আমরা দেখছি যে একটা দীর্ঘ সময় ধরে একবার এক এক পণ্যের ক্ষেত্রে আমরা দেখি খুব একটা উচ্চ মূল্যে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে নামার লক্ষণ থাকে না। একটা বলা হয় যে একটা বিশেষ পরিস্থিতির কারণে এই পণ্যের দাম বাড়ছে, কিন্তু দাম কমার ক্ষেত্রে আবার আমরা দেখছি যে খুব একটা দাম কমছে না। অনেক পণ্যের মূল্যই আসলে একটা চড়া জায়গায় অবস্থান করছে আর কি। তো আসলে কম আয়ের মানুষের অবস্থা কি, বা আপনারাও বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন সময় কাজ করেন, বিভিন্ন পণ্যের এই ঊর্ধ্বগতি যখন হয় দামের, মানে আপনাদের অবজারভেশনটা কি, আসলে কম আয়ের মানুষের অবস্থাটা কি এখন? ধন্যবাদ আপনাকে। আমরা কম আয়ের মানুষের কথা বলবো, আসলে প্রান্তিক মানুষগুলিরই সবচেয়ে সমস্যা হয়ে গেছে আর কি। এই মানুষগুলি পণ্যের দাম যখন বাড়ে তখন কিন্তু সে তার পণ্যের পরিমাণ কমানো ছাড়া, যে 1 কেজি কিনছে সে তখন দেখা যায় হাফ কেজি কেনার চেষ্টা করে। এইভাবে তারা এখন নির্ভর করে মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, আবার প্রান্তিক পর্যায়ে যে কৃষক ভাই বা দিনমজুর, তারা কিন্তু কষ্টের মধ্যে আছে। এখন এটা হলো যে সরকারের, আমরা আগে থেকেও আমরা দেখতেতে পাচ্ছি যে সরকারের মধ্যেই কিছু কিছু লোকজন আছেন আর কি, সবার কথা বলছি না, তারা অসাধু যেসব ব্যবসায়ী আছে তাদের সাথে তাদের একটা মানে আমরা যেটা বলবো, এটা মনে জন্য গোপন আঘাত তাদের মধ্যে একটা হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, যার জন্য পণ্যের দাম যখন বাড়ে তখন পণ্যের দাম বাড়তেই থাকে। আবার এখন যদি আপনি পণ্যের দিকে, যদি আপনি কৃষি পণ্যের কথা বলেন, আমরা দেখলাম যে কোল্ড স্টোরেজে আলু রাখতে পারতেছে না, 5 টাকা প্রতি কেজিতে বাড়াই দিছে, অথচ এখনও কিন্তু বিদ্যুতের দাম বাড়ে নাই। তাহলে যেই কৃষক এখন আলু রাখতে গেছে সেই কৃষক আলু রাখতে পারতেছে না। তারপরে দেখা গেলো যে সে আলু, আমাদের কালকেও আমি দেখলাম এক জায়গাতে যে আলু রাস্তার মধ্যে ফেলে দিছে, যেহেতু কোল্ড স্টোরেজে সে আলু দিতে পারতেছে না। তো এই রাস্তার মধ্যে এখন যে কৃষক আলুটা ফেলে দিচ্ছে আর কি, এইটা আবার যখন সে কিনে খেতে যাবে তখন দেখা যাবে যে আবার এটার দাম উচ্চ মূল্যে গিয়ে পড়ছে। এই যে সাইকেলটা, এই সাইকেলটা আমরা যেটা মনে করি আর কি, এটা আগেও আমরা বলছি, এটার মধ্যে একটা, যে আমরা সিন্ডিকেটের কথা বলি, এটা একটা মানে অঘোষিত একটা সিন্ডিকেট আছে, যেটা ধরা যায় না, কিন্তু আমি ফিল করি যে এটা সিন্ডিকেটের কারণে হচ্ছে। ধরার কি চেষ্টা হয়? ধরার যেটা জানা যায় না এই কারণে যে, যেহেতু সরকারের মধ্যেই তাদেরকে ব্যবসায়ী, যারা এই অসাধু ব্যবসায়ীরা ক্রাইসিস সৃষ্টি করে যারা ব্যবসা করে, তারা তাদের সাথে জড়িত আছে। আমরা যদি আমাদের কিন্তু গত পরশুদিন স্যার নিজেও ছিলেন একটা সেমিনারের মধ্যে, উনি কিন্তু বলছেন যে আমাদেরকে রমজানে পণ্যের দাম বাড়বে না এবং পর্যাপ্ত পরিমাণে পণ্য সরকারের হাতে আছে, পর্যাপ্ত পরিমাণ সৈন্য সরকারের হাতে আছে। আবার সরকার কিন্তু বলছে আর চালেরও তাদের মজুদ প্রচুর আছে। আবার আমরা দেখলাম যে তারা প্রায় 2.5 লক্ষ টন চালের ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে, বাইরে থেকে চাল আনা যায়। এর মধ্যে প্রায় 1 লক্ষ টনের মতো চাল বার্মা এবং ভারত থেকে কিন্তু আমদানি হয়েছে। তো এইটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে কাজগুলো, বাজার নিয়ন্ত্রণ করার জন্য যে বাজার কমিটি যারা আছে আর কি, তারা এই সবগুলি বাজারের মধ্যে যদি আমি কথা বলি আর কি, তার এই বাজার কমিটির লোকজনও এই ব্যবসায়ীদের, বাজার কমিটির লোক, এরাই ব্যবসায়ী, এরাই পণ্যের দাম বাড়ায়, এরাই আবার ওইখানে আমাদের সাথে টকশো, তারা আমাদের সাথে অংশগ্রহণ করে। তারা যেটা বলে এটা সঠিক বলে না। আর আমরা যেটা বলি যে সরকারের কাছে আমরা যে দাবিটা করছি আর কি, সরকার, কারণ যেটাই হোক আর কি, আমরা একটাই বুঝি যে কোনো ব্যবসায়ীকে সরকার অ্যানুয়েট করতে চায় না। পরে যেমন আগের ব্যবসায়ী কমিউনিটি থেকে যিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি বলছেন যে সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যাবে না। তো এখন যিনি আসছেন বাণিজ্য উপদেষ্টা হিসেবে, উনিও কিন্তু একজন ব্যবসায়ী পরিবারের লোক এবং উনিও এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলতেছেন। কিন্তু আমরা এখনও আমাদের কাছে যেটা মনে হচ্ছে আর কি, বাজারে পণ্য যে শুধু আপনার ফুলকপি আর বাঁধাকপি তো পণ্য না, আর অন্যান্য আমি যেমন সিমের বিচি আমি দেখলাম 120 টাকা, আপনার করলার দাম ঠিক একই অবস্থা। শুধুমাত্র কয়েকদিন ফুলকপি আর বাঁধাকপি এটার দাম কম ছিল। তো
তো দেখা গেছে আবার যখন কমছে তখন কিন্তু সংরক্ষণের কোনো ব্যবস্থাও নাই। আমি দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জের কথা যদি আমি বলি আর কি, সেখানে 2 টাকা পাল্লা, 2 টাকা পাল্লা মানে 5 কেজির দাম 2 টাকা। এটা ফুলকপি বিক্রি হয়েছে 3 টাকাতে। আবার আমরা কিন্তু ঢাকা শহরের মধ্যে এই 3 টাকাটাই দেওয়া যায়, 30 টাকার নিচে কোনো ফুলকপি পাওয়া যায় না। আবার মানে বাঁধাকপিরও ঠিক একই অবস্থা। ওই সিমের কথা আমি বললাম, করলার কথা আমি বললাম, গাজরের কথা, সবগুলি পণ্যের কিন্তু বাইরে। এটা কিন্তু যদি কৃষক ভাইয়েরা আমাদের পাইতো এটা, তাহলে কিন্তু আমরা মনে করতে আমার পাশাটা কিন্তু একটা মধ্যস্বত্বভোগী, যেমন কারণ বাজারে ট্রাকের মধ্যে মাল থাকতে 3 হাত বদল হয়ে যায়, তার কোনো মধ্যস্বত্বভোগী প্রসঙ্গে আপনার কাছে আবার আসবো আমরা একটু। ডক্টর জাহাঙ্গীর আলম, মানে এই বর্তমান যে দ্রব্যমূল্য পরিস্থিতি, মানে এটা আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, দ্রব্যমূল্যটা এই বছর সাম্প্রতিককালে গত 10-12 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কথা যদি বলি, নভেম্বরে সেটা 14-14% ছিল এবং ডিসেম্বরে এসে 13% কাছাকাছি, প্রায় 13% এসছে। কিছুটা কমছে কারণ সবজির দাম কিছুটা কমেছে, উৎপাদন মৌসুম। কিন্তু সামনের মাসেই আবার সবজির দামটা এত নিচে থাকবে না, কারণ উৎপাদন মৌসুমটা পার হয়ে যাবে। আর চালের দাম তো বেড়েই চলছে, সবচেয়ে বেশি তো ব্যবহার হয় চাল, এবং চালের দামটাই খাদ্য মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। তো মনে হয় চালের দাম যেভাবে বাড়ছে তাতে অন্তত বরুর মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত চালের দামকে দমিয়ে রাখা খুব ডিফিকাল্ট। কাজে মূল্যস্ফীতি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যে সাংঘাতিকভাবে কমিয়ে নিয়ে আসা সম্ভব এটা মনে হচ্ছে না। এবং এটা স্বাভাবিকভাবেই খুব খেটে খাওয়া মানুষ যারা আছে এবং ফিক্সড ইনকাম গ্রুপ যারা, তাদেরকে দারুণভাবে বাধাগ্রস্ত করে, ক্ষতিগ্রস্ত করে। তো এখন খাদ্য মূল্যস্ফীতিটা কেন বাড়ছে? এখন একটা জিনিস হলো যে আপনি যদি মূল্যস্ফীতি কমিয়ে রাখতে চান তাহলে যথেষ্ট উৎপাদন করতে হবে। যদি উৎপাদন যথেষ্ট না হয় তাহলে যেটা ঘাটতি আছে সেটা বাইরে থেকে আমদানি করতে হবে, আমদানি করে করতে হবে। এবং এটাও যদি সম্ভব না হয় তখন বাজারে ঘাটতি থাকবে, এবং ঘাটতি যখন থাকবে তখন যারা ব্যবসায়ী তারা এখানে সুযোগ পাবে, কারসাজি করার সুযোগ পাবে, তখনই সিন্ডিকেট কাজ করে। কারণ পর্যাপ্ত উৎপাদন যখন থাকে, যখন সরবরাহ প্রচুর থাকে এবং অনেকে যখন বাজারে দ্রব্য নিয়ে আসে, তখন সেই সুযোগটা থাকে না, তখন কারসাজির সুযোগটা কম থাকে। তো এখন কারসাজির সুযোগটা বেশি। তার কারণ হলো এই বছর আসলে বিশেষ করে খাদ্য শস্য সহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন দারুণভাবে বিঘ্নিত হয়েছে। তার প্রধান কারণ যে প্রথম দিকে ছিল খরা, তারপরে পরপর বন্যা, তারপরে ঘূর্ণিঝড় রিমেল, এবং দীর্ঘ সময় ধরে ইনসেসেন্ট রেইনস, যেটা আপনার উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই কারণে আমাদের উৎপাদন কম হয়েছে, এবং উৎপাদন যখন কম হয়েছে স্বাভাবিকভাবেই সরবরাহ কমে গেছে, এবং সরবরাহ যখন কমে গেছে তখন বলা হয়েছে বাইরের থেকে আমদানির সুযোগটা সীমিত হয়ে গেছে। কারণ কি? কারণ হলো যে ডলার সংকট, এবং এলসি খোলা হয়ে কিন্তু এলসি এফেক্টিভ না, আমদানি করা যাচ্ছে না। আরেকটি বিষয় হলো যে যাও আমদানি হচ্ছে তখন ডলারের দাম অনেক বেড়ে গেছে, কাজে বাজারে এটার দাম চলে গেছে, কাজে এখানে মূল্যস্ফীতি হয়েছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার ক্ষেত্রে অবশ্যই এখানে সিন্ডিকেট দায়ী, অবশ্যই এখানে ব্যবসায়ীদের কারসাজি আছে, কিন্তু বড় কাজটা হলো যে আমরা উৎপাদনকে বা আমরা সরবরাহটাকে স্বাভাবিক করতে পারছি না, এবং সরবরাহকে যেহেতু স্বাভাবিক করতে পারছি না সে কারণেই এখানে আমাদের সিন্ডিকেট কাজ করছে। এখন কথা হলো যে ব্যবসায়ীরা তো তাদের কাজটা কি? তাদের কাজ হলো যে আমি বেশি বেশি মুনাফা করব। এখন বেশি বেশি মুনাফা করবে, কিন্তু এটার তো একটা লিমিট আছে, কিন্তু তারা তো সেই লিমিট রাখছে না। এইখানে আমাদের সরকার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট ফেলিওর, যেটা আমি প্রায়ই বলেছি এই গত
কয়েক মাস ধরে আমি বলে এসেছি যে এখানে ম্যানেজমেন্ট ফেইলিওর। মানে সেক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট ফেইলিওর হয়, মানে সরকার আসলে কি করা উচিত ছিল, বা এই সরকার বাস্তবতায় কি করতে পারে? এক নম্বর কথা হলো যে 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 প্রোডাকশন যে করতে পারছি না, প্রোডাকশন যে নিয়মিত করতে পারছে না, এটা একটা ফেলিওর। 2 নম্বর হলো যে আমি বাইরে থেকে যে পর্যাপ্ত আমদানি করতে পারছি না, সেটা আরেকটা ফেলিওর। এবং থার্ড, যখন নাকি আমার এইখানের মধ্যে যখন সিন্ডিকেট কাজ করছে, দাম বেড়ে যাচ্ছে, তখন যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সরকারের কাজটা কি? সরকারের কাজটা হলো যে এটাকে নিয়ন্ত্রণ করবে, এবং সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। চতুর্থ নম্বর হলো যে সরকার যে বাজারে যে হস্তক্ষেপ করবে, সেই হস্তক্ষেপের সুযোগ তার সীমিত। যেমন আমরা যখন চালের দাম বেড়ে যায়, তখন সরকার প্রচুর পরিমাণে চাল বাজারে ছাড়ার কথা। বাজার যখন ছাড়বে, তখন যারা চাল নিয়ে যারা চালবাজি করে, তারা আর এটার এত সুযোগ পাবে না, যেহেতু সরকার প্রচুর পরিমাণে চাল সরবরাহ করছে বাজারে। কিন্তু সরকার তো সেটা করতে পারছে না, কাজে এটা একটা ফেলিওর। কাজেই সব কিছুর মূলে আছে যে সিন্ডিকেট অথবা যারা ব্যবসায়ীরা করাপ্ট, যারা তারা যে প্লে করছে, এটা ঠিক, কিন্তু সরকার সেখানে এটাকে দমিয়ে রাখার কাজটা করার কথা ছিল। সেই দমিয়ে রাখার কাজটা সরকার ঠিকভাবে করতে পারছে না, যে কারণে দ্রব্যমূল্যটা বাড়ছে। আরেকটি বিষয় আছে, আরেকটি বিষয় হলো যে আমরা সাধারণত যে ডেটা মানুষকে বলি বা দেশবাসীকে বলি, সেটা সঠিক ডেটা না। অনেক ক্ষেত্রেই সেটা অতিরঞ্জিত। মানে কি উৎপাদনের নাকি চাহিদার? উৎপাদনের ডেটাটা অতিরঞ্জিত, এবং উৎপাদনের ডাটা যখন অতিরঞ্জিত হয়, তখন অতি দ্রুত যে আমদানি বা রপ্তানি, এই যে একটা কার্যক্রম এবং এটার জন্য যে প্ল্যান, সেই প্ল্যানটা তাড়াতাড়ি করা যায় না, এবং যথাসময়ে যখন আমার আমদানি করা দরকার, সেটা যথাসময়ে আমদানিও করা যায় না। যেমন উদাহরণ দিই, এই বছর আলুর দাম সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছিল। সরকার বলছে যে সরকার বিবিএস এর যে ডাটা, সেটা হলো যে 1,06,00,000 টন আলু উৎপাদিত হয়েছে। ব্যবসায়ীরা বলছে যে সর্বোচ্চ 85 লাখ টন বা 90 লাখ টন, এর বেশি না। কারণ হলো যে সাধারণত যখন আলুর উৎপাদনটা বেশি হয়, তখন কোল্ড স্টোরেজগুলোতে প্রচুর পরিমাণে আলু থাকে, প্রায় কোনো কোনো সময় 40-50 লাখ টন পর্যন্ত আলু সেখানে সংরক্ষণ করা হয়। কিন্তু এবছর সব কিছু মিলেও 30 লাখ টন পর্যন্ত আলু সংরক্ষণ করা সম্ভব হয়নি। এবং যখন উৎপাদন বেশি হয়, যদি এত বেশি উৎপাদন হবে, তাহলে তো বাজারে দাম এত বেশি বেড়ে যাওয়ার কথা না। এবং আলু আমরা রপ্তানি করার কথা চিন্তা ভাবনা করেছি, কিন্তু এবার তো আলু আমদানি করতে হয়েছে। আমদানি করেও তারপরেও আমরা দাম ঠিক রাখতে পারি নাই, আলুর দাম বেড়ে গেছে 70 টাকা 80 টাকা প্রতি কেজি। এই যে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হলো, এই স্ট্যাটিস্টিক্স সঙ্গে বাস্তবের কোনো মিল নাই। চালের দাম, চালের যে উৎপাদন গত বছর 2023-24 চালের উৎপাদন, মোট চালের উৎপাদন কথা বলা হয়েছে যে 4,07,00,000 7.5 লাখ টন চালের কথা বলা হয়েছে। ইউএসআইডি বলেছে কি, যে এটা তো 3,70,00,000 টনের মতো হয়েছে। আর চালের দাম, যদিও এই বছর চাল আমদানি করা হয় নাই, কিন্তু আপনার গম আমদানি স্মরণকালে সর্বোচ্চ, সেটা ছিল 66 লাখ টন। মানে চাল কম আমদানি হয় নাই বা হয়েছে, বা আমদানি হয় নাই, ওদিক দিয়ে গম বেশি আমদানি করে। চালের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেশি, গমের দাম কিছুটা কম, সুতরাং মানুষ বেশি ব্যবসায়ীরা গম আমদানি করেছে। সুতরাং মোট খাদ্যশস্যের ক্ষেত্রে আমি যেই উৎপাদন করি, সেটা যদি উৎপাদনটা এত বেশিই হবে, তাহলে এত আমদানি করতে হবে। অনেক সময় আমরা বলি যে আমরা খাদ্য স্বয়ম্ভর হয়ে গেছি। মানে এখানে তথ্যের, মানে যথাযথ তথ্যের বিভ্রাট, এবং যারা প্রডিউস করে তাদের সাধারণত একটা আপওয়ার্ড বায়াস আছে, সেক্ষেত্রে একটু বেশি করে বলা। সেক্ষেত্রে এবং পরিকল্পনা, গভর্নমেন্ট অনেক সময় এটা শুনতে ভালো লাগে যে আমাদের অনেক বেশি কন্ট্রিবিউশন উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক বেশি করেছি, ভালো করেছি ইত্যাদি বলার জন্য সুবিধা হয়। তো এখানে যদি উৎপাদনের যে স্ট্যাটিস্টিক্স, এটা খুব স্বাভাবিক ভাবেই যেটা প্রকৃত চেহারা, সেটা যাতে দেশবাসীর সামনে ফুটে ওঠে, এটা বোধহয় করা দরকার। জি, হুমায়ুন কবির ভূঁইয়া, মানে আপনি এই তথ্য বিভ্রাটের কথা শুনলেন। আসলে মানে এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমি যদি আমার কাছে সঠিক তথ্য না থাকে, তাহলে আমি সঠিক পরিকল্পনাও করতে পারছি না যে আমার চাহিদা কতখানি, উৎপাদন কতখানি, বা আমার কতটুকু আমদানি করা দরকার। তো এর খেসারতি তো আসলে জনগণকে দিতে হয়। তো মানে এই জায়গাগুলায়
এই অন্তর্বর্তী সরকারের কাছে মানে আপনাদের প্রত্যাশা কি থাকবে? মানে এই জায়গাগুলো স্ট্যাটিস্টিক্সের অনেক কারেকশনের কথাই তো আমরা শুনছি এই সরকার আসার পর থেকে, মানে কতটুকু দেখছেন কারেকশন বা মানে কি করণীয় আছে সরকারের? না, সরকারের তো অবশ্যই করণীয় আছে। সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছেন, সরকারই করবে এটা। আমরা যারা সিভিল সোসাইটির লোক বা আমরা যারা ভোক্তা, আমরা কিন্তু ভোক্তা হিসেবে আমরা ভোগ করতে চাই। আর আমরা এই সরকারকে যেটা সহযোগিতা আমাদের করা দরকার সেটা আমরা করি, কিন্তু তথ্য বিভ্রান্তির কারণে সরকারের বলা হলো যে চালে আমরা স্বয়ংসম্পূর্ণ, অথচ এখন কিন্তু মোটা চাল যেটা সাধারণ মানুষকে, এটাতে দেখা গেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত প্রতি কেজিতে দাম বেড়ে গেছে। তো এইটা যদি হয় আর কি, তাহলে সরকার তো এটা সরকারের দেখতে হবে। কারণ আমি বা আমাদের স্যারের কথা যদি বলি আর কি, আমরা এটা করতে পারবো না। আমরা সঠিক তথ্যটা তো আমাদের থেকে নেওয়াও হয় না, এবং সরকারের মধ্যে কিছু কিছু সব সরকারি কর্মকর্তার কথা বলছেন আছে, তারা মূল জিনিসটার কাছে যায় না। তারা মাঠে গিয়ে যদি এটা সংগ্রহ করতো যে আসলে আমার এখানে কত একর, তারা ধরে নেয় কোনটা, যে আমাদের আবার মনে করেন কথা বলছি উদাহরণ, যে আমরা আবার 2000 একর সম্পত্তির মধ্যে আমরা আবার চাউলের চাষ আমাদের হয়েছে। আসলে 2000 একর যে বলে আমি একটা হিসাব করে ফেলাম যে 30 মণ করে যদি প্রতি কেজিতে প্রতি একর হয়, তাহলে আমার এত এত চাল হয়েছে। কিন্তু পরে যে বন্যা হইলো, তারপরে গিয়ে জলোচ্ছ্বাস হইলো অথবা খরা গেল, এইগুলি যে আমাদের পণ্যের যে মানে ঘাটতি আসছে, সেই পরিমাণ পণ্য আমি পাই না, এই হিসাবটা কিন্তু নাই। সরকার একটা হিসাব দিচ্ছে যে আমাদের এই বছর এটা হবে, সরেজমিনে গিয়ে তারা এটা করে না। যা করে না বলে সরকারও অনেক সময় এটা মিসগাইড হয়। সরকার যখন, এই জন্যই সরকার যেটা বলছেন, তবে আমি রিপিট করছি, সরকার যখন যেটা আমদানি করার দরকার সেটা তখন আমদানি করে না। আমদানি না করার কারণে উচ্চ মূল্য থেকে সরকার যখন আমদানি করে, তখন এটা না ভোক্তার কাছে পৌঁছে, না সরকারের কোনো বেনিফিটের মধ্যে আসে। এর মাঝখানেও দেখা গেছে ব্যবসায়ী যারা করে, সব ব্যবসায়ীর কথা বলবো না, ভালো ব্যবসায়ী অবশ্যই আছে, তারাও এখানে দেখা যায় যারা কাজসাজি করি না, চালবাজি করি না, যেটা উনি বলছে, এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু তারা খুব উৎফুল্ল থাকে এবং তারা এই সুযোগটা নেয়। কারণ আপনার মজুদের কথা যদি বলা হয় আর কি, মজুদ একটা আইন আছে, কিন্তু কতটুকু পণ্য আপনি মজুদ করতে পারবেন এইটা দেখারও কোনো লুক আছে, কিন্তু কাজটা সঠিকভাবে সে করে না। আমরা দেখলাম যে আমরা ডিমের কথা যদি বলি আর কি, কোথায় কোন পণ্য যাচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে একসময় প্রায় 40 লক্ষ ডিম কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা হয়েছে। কোল্ড স্টোরেজ তো আমরা ডিম রাখার জন্য করা হয়েছে না, এবং আমরা অনেক দিন থেকে এই কোল্ড স্টোরেজগুলিকে করার জন্য সরকারের কাছে কিন্তু আমাদের ক্যাবের তো পক্ষ থেকে আমরা আবদার করছি, উনিও হয়তো বলছেন যে এই কোল্ড স্টোরেজকে রাখা হোক, করা হোক। যেমন ওইখানে আলু রাখার জন্য বলা হয়েছিল কোল্ড স্টোরেজগুলি, কিন্তু দেখা গেল যে আমি সরেজমিনেও গেছি, রংপুরে গেছি, নীলফামারীতে গেছি, কোল্ড স্টোরেজে আলু আছে, অথচ বাজারে আলু ছাড়ে না। এবং ইয়াতে রংপুরের কথা যদি আমি ফর এক্সাম্পল বলি আর কি, সেখানে দেখা যাচ্ছে যে একটা কোল্ড স্টোরেজ থেকে ভোক্তার যে ডিডি এক মহিলা ছিলেন, উনি খুব সাহসী ভূমিকা নিয়ে সে কোল্ড স্টোরেজ থেকে আলু মানে জব্দ করছে। জব্দ করে সে বাজার আনছে, বাজারে এনে সে 45 টাকা কেজি করে আলু বিক্রি করছে। এবং আমি সরজমিনে ওইখানে গিয়া, ভোক্তার ডিজিও আমার সাথে ছিলেন, ওই মহিলাও ছিল, ওখানকার ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন। তো ওনাদের নিয়ে গেলাম যে হ্যাঁ 45 টাকা কেজি করে মানুষ 5 কেজি পর্যন্ত আলু নিতে পারতেছে। তাহলে দেখা গেল যে কোল্ড স্টোরেজে যদি আলুটা ঠিকমতো তদারকি থাকতো, তাইলে কিন্তু কোল্ড স্টোরেজে আলু জমে থাকতো না। তারপর আমি নীলফামারীতে যখন গেলাম, তখন বলে ওইখানে 3টা কোল্ড স্টোরেজ আছে, তাদের কাছে আলু আছে, তারাও দেখা গেছে যে 65 টাকা কেজিতে আলু বিক্রি করতেছে। তার মানে কি, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোর যে তদারকিটা হওয়ার কথা ছিল সরকারের সেটা কি ঠিক মতো হচ্ছে না? না, এটা হয় নাই। আমরা আলুর ব্যাপারে আমি যে দেখলাম, যেটা তো হয় নাই। কারণ দায়িত্বটা হলো কি, আমি মনে করেন আমি ডিসি সাহেব, তা আমার তো আলুর কোল্ড স্টোরেজে কত পরিমাণ আলু আছে এটা দেখার দায়িত্ব আমার না। আমরা তো আমার বানাইছেন প্রশাসক হিসাবে, তো আমি ওইখানে সবার কথা বলছি না, যাই আমি যেতেও চাই না। এইটাও কিন্তু ওইখানে ঘাটতি আছে, এটা করে না। আর আমরা যদি বর্তমান সরকার চেষ্টা করতেছে, বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তারা জায়গাতে অনেকে হয়তো খুবই এক্সপিরিয়েন্স, কিন্তু ওভারঅল কন্ট্রোল করার জন্য যেটা, এটা কিন্তু অনেকের মাঝখানে নাই, যার জন্য গিয়া এখানে একটা ঘাটতি হয়েছে। এবং এই সরকারও কিন্তু একটা নতুন সরকার। আমাদের যদি আমাদের প্রধান উপদেষ্টার কথা বলি, উনি কোনো বিজনেস কমিউনিটি থেকে আসে না, বা তার পারিবারিকভাবে উনি এটা না। তো যার জন্য আমাদের বুঝতেও সময় লাগতেছে, এবং যেটা সরকারের কাছে যে তথ্যটা আসে ওইটাই বিশ্বাস করে, বা এই সুযোগটা অনেকে সুযোগটাও নিতেছে। ডক্টর জাহাঙ্গীর আলম, আর আপনারা আসলে তথ্য বিভ্রাটের কথা বলছিলেন, সেটার কারণে এক ধরনের পরিকল্পনার অভাব। তো এখনকার এই সময়ে আমরা যেটা বলছিলাম যে মানে তথ্যগত যেই বিভ্রাটগুলো সেটি দূর করার অনেক চেষ্টা হচ্ছে, অতীতে বেশ কিছু তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, সেই জায়গাগুলোতে কারেকশন হচ্ছে। তো
তো মানে এই জায়গাটাই কৃষি বা উৎপাদন পরিসংখ্যান, সঠিক পরিসংখ্যানের ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার কি করতে পারে বা সে ধরনের কোনো উদ্যোগ দেখছেন দেখুন, কিনা? এই সম্পর্কে এই যে তথ্য বিভ্রাট এবং তথ্যকে বাড়িয়ে বলা, বেশি উৎপাদনের স্ট্যাটিস্টিক্স যেটা, এটাকে বাড়িয়ে বলা এবং একটা স্ট্যাটিস্টিক্সের সঙ্গে অন্য বিভাগের স্ট্যাটিস্টিক্সের একটা অমিল, এগুলো নিয়ে আমি প্রচুর কথা বলছি, আপনাদের মিডিয়াতে কথা বলছি, আমি লিখছি, প্রচুর আর্টিকেলও লিখেছি ইত্যাদি। কিন্তু এগুলো খুব বেশি একটা কার্যকর হয় না কথাগুলো। আমরা বলেছিলাম যে একটা এগ্রিকালচার কমিশন হওয়া উচিত ছিল, বিভিন্ন সেক্টরে কমিশন করা হয়েছে, রিভিউ হচ্ছে, এবং এগ্রিকালচার কমিশন একটা হওয়া দরকার, এগ্রিকালচার একটা রিভিউ হওয়া দরকার ছিল। দেখেন 90s-এ যখন ওই 90 সালে যখন রহমান সুবহানের অস্থায়ী সরকারের একজন উপদেষ্টা ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উনি অনেকগুলো সেক্টর রিভিউ করেছিলেন, এগ্রিকালচারও করেছেন, যেটার মধ্যে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তো ওনারা যে রিভিউটা হয়েছে, তাতে করে একটা স্বাভাবিক অবস্থাটা কি এটা মানুষ জানতে পেরেছে। ওই সরকারই যে এটা কার্যকর করবে তা না, কিন্তু পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসবে তাদের টেবিলে এটা রেখে দেওয়া হয়েছে যে এই সুপারিশ, এই অসঙ্গতি আপনারা দেখেন। তার আগে ইউএনডিপির আর্থিক সহায়তায়, বাংলাদেশ গভর্নমেন্টের সহায়তায় এগ্রিকালচার রিভিউ হয়েছিল, এগ্রিকালচার রিভিউ কমিশন ছিল এবং হয়েছিল, এটা 4 ভলিউমে ছাপা হয়েছিল। তো এটা আছে, এখনও আছে, এটা এখন আউটডেটেড। তো আজকে এরকম একটা রিভিউ হওয়া উচিত ছিল। অন্যান্য সেক্টরে হয়েছে, অথচ এগ্রিকালচার একটা অনেক বড় খাত এবং এখানে অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের খাদ্য নিরাপত্তা, এবং এটা নিয়ে যারা কাজ করে তাদের জন্য যে একটা রিভিউ হওয়া বাঞ্ছনীয় ছিল, এটা ওদের সরকার খুব গুরুত্বের সঙ্গে অনুভব করে নাই। আমার মনে হয় যে তাহলে এই স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন অসঙ্গতি, এটা শুধু তো উৎপাদন না, আমার প্রয়োজনীয়তা কতটুকু, কনসাম্পশন রিকোয়ারমেন্টটা কী, এবং সেই তুলনায় আমার আমদানি করা, বা আমরা তো কিছু এক্সপোর্টও করি, সেইটা, এটার পরিমাণটা নির্ধারণ করা, প্ল্যান করা, এগুলো হয়তো এর মধ্যে বেরিয়ে আসতো। তো এটা একটা খুব বড় একটা দিক, যেটা সরকার এটা হয়তো আমলে নিতে পারতেন, এখনো সময় আছে, এখনো করতে পারেন। আরেকটি বিষয় হলো যে একটু আগেই কথা বলছেন হুমায়ুন কবির সাহেব, যে এই যে সরকার হয়তো কিছু কিছু করছে, কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে, যাতে মূল্যটাকে স্বাভাবিক রাখা যায়, কিন্তু আসল কথা হলো কি জানেন, এটা ইফেক্টিভ হচ্ছে না। যেমন আমাদের যে উচ্চ মূল্যস্ফীতি, সাধারণভাবে যে উচ্চ মূল্যস্ফীতি, এটাকে দমিয়ে দেওয়ার জন্য অন্যান্য দেশে, আমেরিকা, শ্রীলঙ্কা, মাত্র কিছুদিন আগের কথা, শ্রীলঙ্কা অনেক বেশি মূল্যস্ফীতি ছিল, এটা অনেকটাই কমে গেছে। এবং তারা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছিল, বাংলাদেশও এই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেছে, কিন্তু এফেক্টিভ না, অর্থাৎ এটা বাস্তবায়নটা সঠিকভাবে হচ্ছে না। মানে সেখানে দুর্বলতাটা কোথায়? এখানে দুর্বলতা হলো যে আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাপ্লাই করছি, ইনস্ট্রুমেন্টগুলো ঠিক আছে, মানে পুঁথিগতভাবে এগুলোই করার কথা, কিন্তু এটা এফেক্টিভলি হচ্ছে না। আর বিশেষ করে আপনি ইন্টারেস্ট রেট অনেক বাড়িয়ে দিয়েছেন, মূল্যস্ফীতি বিবেচনায় তো এটা করা হয়েছে, ইন্টারেস্ট বাড়িয়ে, ঠিক আছে, অন্যান্য দেশও, আমেরিকাতেও ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, পরে আস্তে আস্তে এখন কমিয়ে নেওয়া আসা হচ্ছে। এর সঙ্গে যে রাজস্ব নীতির যে একটা সংযোগ আছে সেইটা, এবং উৎপাদনের যে সংযোগ আছে, এগুলো তো দেখতে হবে। তো এইগুলোর সঙ্গে তো ওইটা সংযোগ নাই, যার জন্য আপনি ইন্টারেস্ট রেট প্রচুর বাড়িয়ে দিয়েছেন। ইন্টারেস্ট রেট যখন এত বেশি বেড়ে যায়, তখন তো উৎপাদন কমে যাওয়ার কথা, কারণ ইনভেস্টমেন্ট কমে যাওয়ার কথা, এবং আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হওয়ার কথা। এর মধ্যে যেটা হয়তো আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ আসবে। এবং এর মধ্যে আবার যখন আপনি টাকাকে সরবরাহ, মানে সাপ্লাই যখন কমিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, একই সময়ে আবার টাকা আপনি 22,500 কোটি টাকা ব্যাংকগুলোকে দিয়ে দিচ্ছেন, উদ্ধার করতে আবার ছাপাতে হচ্ছে, দিয়ে দিচ্ছেন। তো এই যে এটা একটা কন্ট্রাডিক্টরি, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা। তো এইগুলো খুব ভালো একটা নজির স্থাপন করা হচ্ছে না।
আরেকটি জিনিস হলো যে আমরা এই যে সরকার ইয়ে করে মানে কৃষি পণ্য দামটা স্বাভাবিক রাখার জন্য সরকারের বিভিন্ন দপ্তর আছে, তারা মাঠে যায়, তারা মাঠে যে যাচ্ছে না তা না, যাচ্ছে, কিন্তু তাদের এগুলো কোনো কার্যকর না। এবং যখন এর আগে যখন সরকারের মন্ত্রীরা বলতো যে এত তারিখের মধ্যে যদি দাম না কমাও তাহলে আমরা এই করব সেই করব, পরে দেখা যায় অত তারিখের পর দাম আরও বেড়ে যাচ্ছে এবং সরকার কিছুই করতে পারছে না। এবং এটা তো আমরা আগে দেখে এসেছি। এখনও যে এর থেকে আমাদের উত্তরণ ঘটেছে তা না। এখন যে এই যে গত মাসে যে কিছুটা আপনার ইয়ে কমেছে 1% অ্যাবাউট খাদ্য মূল্যস্ফীতি কমেছে, তার কারণটা কি? তার কারণটা হলো শীতের সবজি এসছে করেছে, কিন্তু শীতের সবজি একটু পরেই তো এটা আর থাকবে না, এটার দাম তো বেড়ে যাবে। মানে সেক্ষেত্রে আসলে এখন একটি মানে আমরা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে, দেশে রাজনৈতিক সরকার নেই, অন্তর্বর্তী সরকার। মানে এই সরকার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মানে কি করতে পারে, মোটা দাগে আপনার পরামর্শ কি? দেখেন, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যা করতে পারত সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের খুব সফলতা নেই। তার কারণটা কি জানেন? সরকারের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা খুবই কম, এবং সাধারণ মানুষের সঙ্গে যখন সম্পৃক্ততা না থাকে তখন পলিসি বাস্তবায়ন করা খুবই ডিফিকাল্ট। যেই কারণে বলা হয় যে অন্তর্বর্তী সরকার যখনই থাকে খুব দ্রুত কিছু সংস্কার করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে। তো এটা হয়তো আমাদের এখানে একটু সময় লাগছে, তা আমরা আশা করি যে এটা হয়তো আরো এগিয়ে যাবে। কিন্তু এর মধ্যে ইতিমধ্যে যেই অন্তর্বর্তী সরকার যেভাবে অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভালো এক্সপার্টও নেই, যেই ক্ষেত্রে এগুলো কাজ করার কথা সেখানে নাই, অনেকের অভিজ্ঞতা খুবই কম। এবং এই দিয়ে যে একটা সরকার পরিচালনা করার, তো এটা খুব সিরিয়াস ব্যাপার। সারা দেশের মানুষের দায়ভার নিয়ে কাজ করা এটা অত্যন্ত সিরিয়াস ব্যাপার, এটা সাধারণ সাদামাটা কথা তো না। কাজেই ওইভাবে সরকারকে এটা চিন্তা করা দরকার। জি, হুমায়ুন কবির ভূঁইয়া, মানে সামনে রমজান আসছে, খুব বেশি দিন নাই, 1 মাসও বাকি নেই। তো রমজানে তো পণ্য বাজার পণ্য মূল্য নিয়ন্ত্রণের একটা চেষ্টা থাকে সরকারের পক্ষ থেকে। তো এইবারের রমজানে এমনিতেই তো আমরা দেখছি যে গত বেশ কিছুদিন ধরে বেশ টালমাটাল অবস্থা বাজারের। তো রমজানে আসলে প্রত্যাশা কি থাকবে, সেক্ষেত্রে সরকারের প্রতি পরামর্শ কি থাকবে? ধন্যবাদ আপনাকে আবারও। সরকারের যে চেষ্টা করতেছে না তা না, সরকার যেমন আমরা বাণিজ্য উপদেষ্টার মুখ থেকে যেটা আমরা শুনছি যে উনি বলছে যে আমাদের কাছে প্রচুর পণ্য আছে এবং এবার রমজানে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে না। আমরা ওয়েলকাম করি, এটাকে ধন্যবাদ জানাই যে উনি একটা ব্যবস্থা নিচ্ছেন। আসল যেটা হইলো, আমরা কিন্তু এখানে অনেকগুলি কমিশন করছে, যে আমাদের উনি যে বলছেন যে আপনার এই এক্সপার্ট সরকারের হাতে নাই, এটা একটা সমস্যা আছে। আমরা যেটা দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা কি দাবিটা করছি, যেটা উনি রিভিউর কথা বলছে, আমরা বলছিলাম যে বাজার কমিশন একটা করেন, এত কমিশন করছেন, একটা বাজার কমিশন করেন, যারা এসব ব্যাপারে অভিজ্ঞ, ব্যবসায়ীদের থেকেও নেন, সিভিল সোসাইটির লোকও নেন, সরকারের মানে আমাদের থেকেও নেন, নিয়ে একটা বাজার কমিশন করেন এবং অ্যাক্টিভ বাজার কমিশন থাকতে হবে। এই বাজার কমিশন প্রতিদিনের জন্য তাদের কোনো না কোনো জায়গার মধ্যে কোনো না কোনো বাজারে তাদের একটা অবস্থান আছে। এইটা যদি করতে পারতো তাহলে যারা অসাধু ব্যবসায়ী বা সামনে রমজানকে টার্গেট করে যারা এখনই পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতেছে বা কোনো পণ্যের দাম বাড়ছেও এখনই পায়রা দিচ্ছে আর কি, তো রমজান মাস আইলে বলে তারা তো ব্যবসায়ীরা তো বলে দেয় যে আমরা রমজানে আর রমজানে তো পণ্যের দাম আর বাড়াতে হবে না, অলরেডি এটা বাড়তে শুরু করেছে। এবারে রমজানে আরেকটা সমস্যা হলো, প্রায় সরকারের কিন্তু 1 কোটি কার্ড দিয়া পণ্য মানুষকে দেওয়া হইতো, এটার মধ্যে কিছু আছে, কারেকশন হচ্ছে। এ থেকে দেখা গেছে প্রায় 37 থেকে 40 লক্ষ কার্ডই বলে আমরা যতদূর জানলাম যে এটি ভুয়া না, মানে একই পরিবারে যার পাওয়ার দরকার না সে পাইছে, আবার যার পাওয়ার দরকার সে পায়। সুবিধাভোগীদের একটা বড় অংশ নিয়ে সন্দেহ আছে। এইটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মিনিমাইজ কইরা যারা প্রকৃতভাবে পাওয়ার তাদেরকে দেওয়ার পণ্যটা যেন বাজারে যায়, তাইলেই রমজানকে আপনি টার্গেট করে তারা পণ্যের দাম বাড়াতে পারবে না। আর আমরা এখনও দাবি করি ক্যাবের পক্ষ থেকে যে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যেরকম বলছি আর কি, যে একটা অনুবিভাগ শুধুমাত্র তারা পণ্য আমদানি এবং পণ্য কীভাবে বা সংগ্রহ করবে, বাজারের পণ্যের কী অবস্থা থাকবে, এটার জন্য যেন একটা সেল থাকে আর কি। আমরা বলছি যে আমাদের পাশের দেশেও কিন্তু আমাদের একটা বাণিজ্য আমরা যেটা বলছি যে কনজিউমার মন্ত্রণালয় পর্যন্ত আছে। আমাদের এখানে দেখা যাবে যে একটা পণ্য আনতে হবে, এটা ফাইল ঘোরাঘুরি করতেই
দেখা গেছে যে আপনার সময় চলে যায়। এখন যখন বাজারে পণ্য আনতে যায় তারা, তখন দেখা যায় ইতিমধ্যে বাজারে আমাদের বাজারে পণ্যের দাম অলরেডি বেড়ে গেছে। তো ওইটা আইনেও আমাকে কোনো এটা সংগ্রহ করতে পারে না। এই জন্য আমরা বাজার কমিশনের কথা বলছি, তারপরে আমরা কার্ডের সংখ্যা বাড়াইবার কথা বলছি। কার্ডের সংখ্যা তো পণ্যটা যেভাবে যায় আর কি, এটা কিন্তু বাজারে গেছে, এটার কিন্তু একটা ফলাফল বাজারের মধ্যে আসছে। যারা সাধারণ মানুষ যারা তারা পণ্য বাজারে কিনতে যায় না, যেমন 2 কেজি যদি 5 কেজি চাল পাইছে, 2 কেজি সোয়াবিন তেল পাইছে, এবং তারা খুবই খুশি ছিল যে আমি 100 টাকা লিটারে আমি তেল আনতেছি, তৈল পাইতেছি। এইটা সরকারের এইভাবে দেখার দরকার আছে। তারপরে আরও যেটা বাজার আমরা যেটা বললাম যে মনিটরিং করার জন্য শুধুমাত্র খালি এই ভোক্তা অধিদপ্তর দিয়ে মনিটরিং করে। এখনই যদি পণ্যের দাম বাড়ে তাহলে তো মনিটরিংটা এখন থেকেই শুরু হওয়া উচিত। ইভেন আমি এখন বলতে আই মিন যে কাল ইভেন সম্ভব হলে আগামীকাল থেকে তারা এটা বাজারের মধ্যে হতো, এবং শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর থেকে মনিটরিং করলে হবে না। আর আমরা এটা জরিমানা করে আবার জেল দেওয়া এটাও কিন্তু আমরা বলছি না। এই মানুষের মধ্যে যদি আপনার অবস্থানটা থাকে আর কি, আমি দেখছি বাজারে গিয়া যেদিন আমরা বাজারে যাই তখন দেখা গেছে যে এই পণ্যের দাম কমে আসে, আমরা চলে গেলে পরে আবার যায়। যেমন আমরা এখন পর্যন্ত ভোক্তা অধিদপ্তর থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা বলছিলাম যে এটা আমাদের 2009 সালে যে আইন হয়েছে পণ্যের উপরে, আমাদের কনজিউমার অ্যাক্ট যেটা হয়েছে, সেটার মধ্যে বলা আছে প্রাইস লিস্টটা আমরা থাকতে হবে। প্রাইস লিস্টটা থাকলে পরে আপনি ইচ্ছা মতো না বিক্রিটা করতে পারেন না। এটা এমন প্রাইস লিস্টটা মনিটরিং যদি করা যায়, আমরা ক্যাম্প মনিটরিং করি। আমি ছোট্ট একটা উদাহরণ দেবো অবসর দিয়ে। আমরা কিছুদিন আগে কামারপাড়া বাজারে, এটা বাইকারি বাজার আর কি, সেখানে আমরা গেছিলাম, বৈষম্যের কিছু লোকজন ছাত্ররা ছিল আর আমরা ক্যাব। তো সেখানে যাওয়ার পরে গিয়ে আমরা 2-3 জনের মতন আমরা ধরলাম, চাঁদাবাজ ধরলাম। আর দেখা যায় যে ওই বাজারের মধ্যে এক এক জায়গাতে এক এক রকম বিভিন্ন রকমের ব্যাখ্যা তাদের আছে। তো আমরা যেন এটা বললাম যেন এটা আপনারা করতে পারেন না আর কি। 3 জনকে ওইখানে গ্রেপ্তারও করা হইলো, তাদেরকে তুরাক্তানে হ্যান্ড ওভার করা হইলো। পরের দিন বাজারে ওই এলাকার মধ্যে এটা একটা প্রভাব চলে আসছে। দেখা গেলো যে প্রতি কেজি পণ্যের মধ্যে প্রায় 20 থেকে কোনো পণ্য 25 টাকা 30 টাকা হইতেছে। জিজ্ঞাসা করলাম কি সকালবেলা এই তোমাদের থেকে আসছে কোনো চাঁদাটাতে হয়েছেনি? তারা প্রতি রিক্সা পাশে বা বেরোতেই তারা 20 টাকা দেওয়ার লাগে, প্রতি ভ্যান বাড়িতে 20 টাকা দেওয়ার লাগে, কোনোটা 30 টাকা দেওয়া লাগে। মহাসড়কেও এই পরিবহনের ক্ষেত্রে এই চাঁদাবাজিটা হয়, এটা হচ্ছে। এবং আমরা যেটা সরকার, এটা এখনও চলতেছে, এটা বন্ধ হয় না কিন্তু। এটা এখনও হয়তো আগে যেভাবে খোলাখুলি নিত, রিসিট দিত, ভুয়া রিসিট দিত, এই যে তোরা দিচ্ছে আর কি, এইটা এখন ওইভাবে নাই। কিন্তু চাঁদাবাজিটা বন্ধ হয় না, এটা আছে এখন। ওই আমরা কেউ বলি, আমরাও বলছি যে আমরা কারণ বাজারে যখন আমরা তাৎক্ষণিকভাবে গেলাম যে এখন তো চাঁদাবাজি পণ্যের দাম কমে না কেন, এখন চাঁদাবাজিটা কে করে? তারা বলে না বহুত প্রেশার দেওয়ার পরে তারা বললো স্যার আপনারা তো আজকে আসছেন, আপনি বদলি হয়ে কালকে চলে যাবেন গা, বক্তা ডিজিরে বলছে। কিন্তু আমি যদি আপনার তার নামটা বলি, আমি এখানে ব্যবসা করতে পারবো না, আমার সিকিউরিটি কে দিব? এইরকম কিন্তু চাঁদাবাজিটা এখনো বন্ধ হয় নাই, যেটা আসলে মানে বড় পণ্যের দামে গিয়ে এটার প্রভাব এটা হলো আর যতটা না হয় তার চেয়ে বেশি। আমরা ওই দিন বললাম, আমি আগে বললাম না যে ট্রাকের মধ্যে 3 হাত, তার কোনো ট্রেড লাইসেন্স নাই, তার কোনো ইনভেস্টমেন্ট নাই, একজনই ইনভেস্ট করে পণ্য সব আনবি এবং এই পণ্য আমাকে দিতে হবে। এর মধ্যে আরও 3 জনে ওখানে ব্যবসা করে রাত 2টা-2:30টার সময় ব্যবসা শেষ। মানে অপ্রয়োজনে হাত বদল হয় বেশ অপ্রয়োজন, এবং তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, তাদের কোনো ব্যবসার লাইসেন্স নাই, তার কোনো পুঁজিও নেই। পুঁজি তো আমি দিছি, আমার পুঁজির উপরে ব্যবসা করে রাত্রেবেলা বুঝে গিয়েছিল, আমার যা দেওয়ার সেটা আমাকে দিয়ে গেছে। এই জন্য আরও থেকে আমরা যখন বলি তো স্যার আমি কমিশন পাই, আমি টাকা আমি 10 পয়সা পাই, কেজিতে আমি এত পয়সা পাই, তারা যেটা বলে ঠিক আছে, কিন্তু এটা তো হাত গুইরাতে হয়। সে কিন্তু আবার ওইখানে সেও একটু দাম বাড়িয়ে রাখে। মানে এখন এটা বন্ধ হয়েছে, ওই হিডেন কিছু তাদের চাঁদা আছে, যেটা বাজার কমিটির লোকই হোক কিংবা কোনো দপ্তরের লোকও তারা দেওয়ার জন্য লাগে। সরকার চেষ্টা করতেছে, আমরা মনে করি যে সরকারের এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং সরকার মনিটরিং যেটা কি, ছাত্ররা কিন্তু বাজারে যায়, তারা তো বাজারের ইয়েটা বোঝে না, তার না বোঝারই কথা। এমনও ছেলে আছে সে কোনোদিন বাজারে, তার বাবার ঘরে থাকা অবস্থায় সে কোনোদিন বাজারে যায়নি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হলে থাকছি, আমরা বাজারে গেছি কোনোদিন আমরা বাজারে যাইনি। তো এইটা সরকার চেষ্টা করতেছে, কিন্তু এটা যথাযথভাবে ফলদায়ক হচ্ছে না। এইখানে সরকারকে একটু আরও বেশি অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। এবং আমরা যেটা মনে করি যে বাজার মনিটরিং যেটা আর কি, ওই যে আমরা বললাম যে বাজার কমিশন একটা করা হোক, প্রত্যেকটা বাজারের বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে আর ওই আপনার মনিটরিংটা আমরা মনে করি বাজারে বাড়ানো দরকার। কেউ ডিসকারেজ করে, কিন্তু আমরা এনকারেজ করি যে আমরা ক্যাবের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব, যে কোনো বাজারে যেতে চা আমরা লোক দিতে রাজি আছি। ডক্টর জাহাঙ্গীর আলম, একটা
পরিবর্তিত পরিস্থিতি দেশে যেটি বলছিলাম, রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার, তো আবার সামনে রমজান আসছে, টালমাটাল একটা অবস্থা বাজারের। তো মানে আপনার এই সরকারের প্রতি পরামর্শ কি থাকবে যে এই রমজানে এখনকার যেই দ্রব্যমূল্য পরিস্থিতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই রমজানে মানুষকে একটু স্বস্তিতে রাখার জন্য বা দ্রব্যমূল্য পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য এই সরকার কি করতে পারে আসলে? দেখুন, সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে পজিটিভ, যেমন ট্যারিফ রেট এটা কমিয়ে দিয়েছে এবং কতগুলো পণ্য বাজারে দামটা কমবে এটাই আশা করেছি আমরা। কিন্তু এর এফেক্ট বাজারে খুব একটা নেই। আপনি যদি খেজুরের বাজারে যান, তো 15 দিন আগে বা 20 দিন আগে যে দাম ছিল, আজকে যদি ওই খেজুরটাই দেখেন, ওই একই দাম আছে বা কিছু বেড়েছে, কমে নাই। এই যে আপনার ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে, এটার কোনো এফেক্ট বাজারে খুব একটা দেখা যাচ্ছে না। ছোলার দাম আগে যেটা আছে এখন এইটা আছে, কমেছে এটা ঠিক দেখা যাচ্ছে না। অর্থাৎ যেটাই করা হচ্ছে উইথ গুড ইন্টেনশন, সেটা ঠিকভাবে ইফেক্টিভ হচ্ছে না। এখন আমরা পাকিস্তান আমলের পরে তখন এরকম ছিল না, কিন্তু বাংলাদেশ আমলে, ইভেন গত বিএনপি সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি যে এই যে আপনার কমার্স মিনিস্ট্রি, সাধারণত ব্যবসায়িক শ্রেণীর নেতা যারা আছেন তাদেরকে কমার্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয় এবং ওনারা ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কথা যতটা চিন্তা না করেন, এদেরকে খুশি রাখার কথাও ওনাদেরকে চিন্তা করতে হয়। কারণ তারা তো শ্রেণী স্বার্থ রক্ষা করতে চায়, শ্রেণী স্বার্থ তো বিসর্জন দেয় না। তো এখনো যে অবস্থার পরিবর্তন হয়েছে তা তো না। আরেকটি বিষয় যে বাজারটা আমাদের অবস্থাটা কি, এটা চিন্তা করতে হবে। দেখেন, আমরা একটা মুক্ত বাজার অর্থনীতিতে এখানে পারফেক্ট কম্পিটিশন বিরাজ করার কথা, কিন্তু আমাদের এখানে তো পারফেক্ট কম্পিটিশন নাই। এখন এখানে একটা অলিগোপলিস্টিক মার্কেটিং সিস্টেম, যেখানে কতগুলো গোষ্ঠী বাজারটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু চালের বাজারের ক্ষেত্রে যখন দেখা যায়, তখন এই যে কতগুলো গোষ্ঠী সব এক হয়ে যায়। যারা কর্পোরেট আছে তারা, এবং যারা আপনার বড় মিলার তারা, চাতালের মালিক তারা, এবং ছোট যারা, সবাই এক হয়ে যায়, এক হয়ে একরকম দামি হাঁকে। অর্থাৎ তারা সব এক হয়ে একটা মনোপলিস্টিক বাজারের প্রফিটের দিকে তারা ধাবিত হয়। তো এইটার জন্য আমাদের একটা প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে। এটা আসলেই কোনো দরকার ছিল না। অনর্থক ওখানে কতগুলো লোককে বসিয়ে রাখা হয়েছে এবং এটা একটা অফিস দখল করে, এটার কোনো প্রভাব নাই আসলে। যেখানে আমি কম্পিটিশন আশা করি, সেখানে তো কম্পিটিশন হয় না। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে, আতাত হচ্ছে। তো আতাত যেখানে হচ্ছে, যেখানে সহযোগিতা হচ্ছে, সেখানে এই প্রতিযোগিতা কমিশনের ইয়েটা কি, প্রভাবটা কি? যেখানে প্রভাব নাই, এইখানে টাকা পয়সা খরচ করার কি দরকার? আমরা বলেছিলাম যে একটা প্রাইস কমিশন করা হোক। এটা যে বলছেন যে প্রাইসের লিস্ট, ওনারা প্রাইসের লিস্টটা নিয়ে দিয়েছে। একটা প্রাইস কমিশন হোক, যারা ওই যে যৌক্তিক মূল্য নির্ধারণ। অনেকে বলে কি, যে সরকারের অনেকে আছে যে একটা ফ্রি মার্কেট, এখানের মধ্যে যৌক্তিক মূল্য কেন বেঁধে দিতে হবে? তো যৌক্তিক মূল্য বেঁধে দিতে হবে না, যৌক্তিক মূল্য অবশ্যই বেঁধে দিতে হবে। অন্তত যিনি কিনছেন তিনি বুঝতে পারেন যে কত টাকা বেশি দিচ্ছেন, কত টাকা কম দিচ্ছেন। যিনি প্রডিউসার, ওই লেভেলে কত টাকা তার প্রোডাকশন কস্ট, কতটুকু প্রফিট তার পাওয়ার কথা, ওখানে উৎপাদন ক্ষেত্রে যৌক্তিক মূল্য কি এবং মার্কেটিংয়ের বিভিন্ন ক্ষেত্রে কি যৌক্তিক মূল্য। যৌক্তিক মূল্যটা নির্ধারণ করতে হবে আপনার প্রফিট, প্রত্যেক ক্ষেত্রে প্রফিট এবং কস্ট, এটা ভ্যালু এডিশন কস্ট, এগুলো যোগ করে, এবং আলটিমেটলি যেটা খুচরা পর্যায়ে এটা যৌক্তিক মূল্যটা কি হবে। তো এটা করলে, এটা তো সবসময় এরকম হয় না। একটা যৌক্তিক মূল্য আমি বলে দেখছি যে দামটা এই হওয়া উচিত। ডিমের যখন সরবরাহ বেশি থাকে, তখন 12 টাকা, প্রায় 12 টাকা যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে মার্কেটিং ডিপার্টমেন্ট। তো তখন এটা দেখা যায় যে 10 টাকাতেও নেমে আসে। এখন যেমন এখন কিন্তু ডিমের দাম কমে গেছে, যৌক্তিক মূল্যের চাইতে কম। তার কারণ হলো যে সবজির এখন প্রচুর, এবং সবজির দাম কমে গেছে, সুতরাং ডিমের দামটাও কমে গেছে। সবজির দাম যখন বেড়ে যায়, তখন কিন্তু ডিমের দামটাও আবার বেড়ে যায়। তো এখানে এইটার জন্য একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করা,
তারপরে আপনার কোন সময়ে আমাদের আমদানি করতে হবে এবং কোন সময়ে রপ্তানির উপরে কিছুটা নিষেধাজ্ঞা রেস্ট্রিকশন করতে হবে, এগুলো নির্ধারণ করা, এবং ট্যারিফ রেটটা কোন পর্যায়ে কি হবে এগুলো নির্ধারণ করা, এটা স্টাডি করার দরকার, সিরিয়াস স্টাডির দরকার। এবং এটা ভারতে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রাইস কমিশন আছে। একটা প্রাইস কমিশন কত আমরা বললাম, কত লিখলাম, সরকারে যখন ছিলাম তখনও করেছে, এখনো বলি, তা তো হচ্ছে না। যেটা মোস্ট ইনএফেক্টিভ একটা প্রতিযোগিতা কমিশন করা হয়েছে, যেটার কোনোই দাম নেই এবং এটার কোনো উদ্দেশ্য, এটা কি উদ্দেশ্য, উদ্দেশ্য হয়তো ভালো থাকতে পারে, কিন্তু এর কোনো প্রভাব মোটেও নাই। কাজে আমি যেটা মনে করি সেটা হলো যে এই কমার্স মিনিস্ট্রিতে খুবই সিরিয়াস চিন্তা ভাবনা করে তাদেরকে সংযুক্ত রাখা দরকার, তাদের কথা শোনা দরকার, এবং কোথায় কি হচ্ছে না না হচ্ছে শুধু যদি ব্যবসায়ীদের উপরে আর কমার্স মিনিস্ট্রি মন্ত্রী এবং এরা মিলে মিলে যেটা করে, এটা অনেক সময় বায়াসড হতে পারে। কাজে বাইরের যারা খুব সিরিয়াস চিন্তা করে, সিরিয়াস অ্যানালাইসিস করে, তাদের সঙ্গে বসা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, অন্তত অপিনিয়নটা নেওয়া যে তোমরা কোথায় তোমাদের ফেইলিওর অথবা কোথায় তোমাদের সাকসেস, সেটা হয়তো চিন্তা ভাবনা করা দরকার। হুমায়ুন কবির ভূঁইয়া, প্রতিযোগিতা কমিশনের কথা হচ্ছিল বা শুল্কের কথাও বলছিলেন স্যার, যে অনেক সময় শুল্ক বাড়ানো হচ্ছে কিন্তু বাজারে কমানো হচ্ছে কিন্তু বাজারের প্রভাব পাওয়া যাচ্ছে না, মানে একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন বা এক্ষেত্রে আসলে কি হচ্ছে আসলে এটা প্রতিযোগিতা কমিশন সম্পর্কে আমি ওনার সাথে 100 যদি একমত হয়, আর এটা আমি 100-200% মিল হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। গত বছর আমরা এই কম্পিটিশন কমিশন থেকে বলা হলো যে ওই যে আমাদের যে পানি আমরা খাই, বোতলজাত পানি খাই, এটার দাম অস্বাভাবিক বাজারে। এটা বলা যখন হলো তখন আমরা একটা সার্ভে করলাম, সার্ভে করে দেখা গেল যে যৌক্তিক পানির দামটা হইতে পারে 7 থেকে 9 টাকা বোতল টোতল, কারণ বাড়িতে কিছু আনা যায় না, লাগে না, কর্কও আমার দেশে তৈরি হয়, বোতল আমরা তৈরি করতেছি, তারপর লেভেল আমার এখানে তৈরি হয়। তারা বলে যে ডলারের দাম বেড়ে গেছে, ভাই ডলার দিয়ে তো আপনি এখান থেকে কোনো পণ্য আনতেছেন, এই কথা কইয়া তারা 5 টাকা বাড়ায় দিল। আমরা যখন এটা নিয়ে অভিযোগ করলাম, অভিযোগ করার পরে আমাদের ডাক হলো, সমস্ত ব্যবসায়ীদেরকে ডাক হলো যারা পানির ব্যবসা করে, বড় বড় কর্পোরেট ব্যবসা, মিনারেল ওয়াটার। হ্যাঁ, মিনারেল ওয়াটার। এখন তার মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার এটা তারা দিচ্ছে, বোতল উঠায় বোতল ভরে বোতল কেড়ে দিয়ে যায়। তো দেখা গেল যে কেউ এটার জবাব দিতে পারলো না যে কেন তারা 5 টাকা বাড়াইলো। ওই যে মনে করেন কোকা কোলা কোম্পানি বাড়াইছে, তাই পেপসি কোম্পানিও বাড়াইছে, পেপসি কোম্পানি বাড়াইছে, যখন কোনো অ্যাকশন নাই সরকারের এটার মধ্যে, তখন মনে করেন সিটি গ্রুপের তারাও বাড়াইছে, সিটি গ্রুপের তারা যখন বাড়াইছে তখন আগেজ গ্রুপের তারাও মনে করেন ফর এক্সাম্পল বলছে তারা বাড়াইছে। কেউ বলতে পারলো না যে এটা কেন বাড়ে। যাক, ওইখান থেকে বলে দেওয়া হলো যে আমরা 10 দিনের মধ্যে ট্যারিফ কমিশনে ঢুকেছিল, 10 দিনের মধ্যে, কারণ আমাদের মধ্যে মুক্তা পানি একটা সরকার ওই ওয়েলফেয়ার মিনিস্ট্রির আন্ডারে এটা করা হয়, টঙ্গিতে একটা ফ্যাক্টরি আছে। দেখলাম যে তারা পানি কম দামে বিক্রি করতেছে। তো তারা কম দামে বিক্রি করতে বললে তারা পারবে না, এই পানি এই দেশের পানি তো যাই হোক। তো 10 দিন টাইম দেওয়া হলো ট্যারিফ কমিশনে যে ভদ্রলোক আসতেন, যে 10 দিনের মধ্যে তুমি রিপোর্ট দিবা। তো 10 দিন পরে আমাদেরকে মিটিংয়ে দিলে তো আমি আরও 2 দিন পরে আমার ডাকবে, আমাদের আর ডাকাডাকি করতেছে না, বলতেছে না। আমরা ওখানে ফোন দেয় কেন ভাই এটা হবে, ওইটা মিটিং রাখতেছি, এরকম করতে 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 প্রায় 6 মাস তারা অতিবাহিত করলো। অতিবাহিত করার পরে পানির দাম তো আর কমছে না, আমিও 15 টাকা থেকে 20 টাকা দিতেছে না, আমিও দিচ্ছি, সবাই আমরা দিতেছি। আমরা আবার এটারে বললাম যে এটা আমাদেরকে ডাকা হোক। তা আমাদেরকে ডাকা হইলো। ডাকা হওয়ার পরে যিনি কর্তা উনি করলেন কি, আমরা যেটা সিদ্ধান্ত হয়ে গেল যে এটা ট্যারিফ কমিশন যে রেট দিয়ে দিবে, ওই রেটের উপরে যদি এটা ঠিক থাকে তারা পানি, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলে দেওয়ার পরে তারা ডাকার পরে উনি আবার এটা করলেন কি, মানে কাজটাজি করলো এখানে মধ্যে কর্তৃপক্ষ সাথে করে বললো যে একটা টেকনিক্যাল কমিটি করে দিই, মানে টাইম কিলিং করা আর কি। আবার একটা টেকনিক্যাল কমিটি করে দিল। আমি ওই দিন মিটিংয়ে যাইনি, আমাদের যে প্রতিনিধি গেল উনি এই কথা বললো। বলার পরে বললো কিসের টেকনিক্যাল কমিটি তো আমরা ওইখানে করে ফেলছি, আমরা তো এই জিনিসটা আলোচনা কইরা এটা তো শেষ করে দিয়েছে। আবার আমরা আবার ওইখানে গেলাম, আবার মিটিংটা হলো। মিটিংয়ে যখন অ্যাটেন্ড করলাম যেদিন, সেদিনকে দেখা গেলো যে যিনি কর্তা ব্যক্তি উনি আজকে অফিস করবেন না, মানে উনি অন্য কাজে। কি মনে হয় কেন, মানে এটা হলো একটা আন্ডারহ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। তা আমরা এটা নিয়ে আমরা মানববন্ধন করলাম, আমরা একটা স্মারকলিপি রেডি করলাম। তখন আমাদেরকে আবার একজনে, আমাদেরই যিনি, উনিও আমলার লোক, উনি বললো যে এই আপনারা এই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা যারা আছে আর কি তাদের বিরুদ্ধে এই অভিযোগ মামলা এগুলি করতে চান না। আমাদের প্রেসিডেন্টের কথা হলো, তো আমরা এটাতে
অফ হয়ে গেলাম। আজ পর্যন্ত কিন্তু পানির দাম আর নির্ধারণ নেই। তারা এর মধ্যে 1000 কোটি টাকা পানি যারা ব্যবসা করে, তখন দেখছে যে ব্যবসা তো যায়, কেউ তো কোনো অ্যাকশান নিচ্ছে না, কোনো অ্যাকশান নেওয়া হইলো না। পরে গিয়ে দেখা গেলো যে এই পানির উপরে 1000 কোটি টাকা ব্যবসা করে যদি ওনারা যদি সন্তুষ্ট করে কিছু খরচ হয় তার আগে, তাদের সমিতি আছে, সমিতি থেকে টাকা দিল বা ব্যবস্থা করলো, তো তারা তো ভালোই ব্যবসা করছে। সবচেয়ে আমাদের হলো যে আজ পর্যন্ত এই যে আইনগুলি আছে, যথেষ্ট আইন কিন্তু আমাদের প্রত্যেক পণ্যের উপরে আইন আছে। আজ পর্যন্ত আমাদের মিডিয়া থেকে কিন্তু অনেক সময় ওই ভেজালের ব্যাপারে এই যে ফলস ফেক পণ্য তৈরি করে এগুলির বিভিন্ন রিপোর্ট করেছে, কিন্তু এগুলির কোনো অ্যাকশান নাই। খালি একটা শব্দ আপনি শুনবেন যে আমরা শুরু করছি, আমাদের লোকবলের অভাব আছে, এইটা তারা যাবে না। এই জন্য আমাদের হাইকোর্ট থেকে একসময় একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে কমিশনটাই বলা হয়েছিল, পরে ওই ভদ্রলোক আর থাকেও নেই, পরামর্শনা পায় নাই, যে আপনি যেই লোকবল আছে আপনি 2টা পণ্যের দামে ঠিক করতেন, যে এইটার যৌক্তিক দাম হয়েছে আমরা এই দামে এটা বিক্রি করবেন, এটা করলেন না। তো ওনার ভর্ৎসনা করা হয়েছিল ওই কর্তৃপক্ষরে। তো সরকার আর ওনাকে রাখে নাই, পরে বিক্রি করেছে। আমাদের এই ওইখানে সমস্যাটা, যদি সরকার, আমরা যে কথাগুলি বলি বা আপনারা যে মিডিয়াতে যে তথ্যগুলি আমরা আইনে, আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই এবং সহযোগিতা করার চেষ্টা আমরা করি। আমরা তো ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি ওখানে, দিয়েও তো আমরা করতেছি। এইটারে যে কোনো ভাবে হোক আর কি, হয় আমার বানিয়ে দেবে একটা দলের, নাহলে আপনারা বানিয়ে ওনারা বানিয়ে দিচ্ছে একটা দলের, যে তারা ছাড়া এগুলি আপনি জানেন না, এগুলি কিন্তু ওই দল করে। তো আপনিও কর্তা ব্যক্তি, আপনিও খুশি হন না, ওই দল করলো এরকম কই বই। কিন্তু আমরা যে রিয়েল জিনিসটা বাজার থেকে এসে বলতেছি, সেটা এখন পর্যন্ত কিন্তু আমরা বাজার কমিশন হয় না। বাজার কমিশন যদি হইতো, তাহলে যদি তারা এই থ্রেটটা রাখতো আর কি, যদি কোনো মানে অসঙ্গতি পাওয়া যায়, তাহলে এই কমিটি বাতিল করে দেবে, বাজার কমিটি তারা তো নির্বাচিত সমিতি, এটা বাতিল করা হবে, তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ তারা ব্যবসা লোকে জড়িত, যারা ব্যবসা লোকে জড়িত তারাই সমিতিতে নেতা পেতে হয়েছে। তো তারা যদি এরকম একটা অবস্থা মধ্যে আনতো, সরকার যদি 2-1টা জায়গাতে যদি এরকম করছে, তাকে এরকম একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, এটা যদি সমাজে জানতো, তার আত্মীয় স্বজন জানতো, তার বাড়ির ছেলেমেয়েরা জানতো যে আমার বাবারে 2 দিনের জন্য গ্রেপ্তার করছে, কারণ হলো কিন্তু আমার বাবা উচ্চ মূল্যে পণ্য বিক্রি করছে, তাইলেও কিন্তু লজ্জার কারণে হলো কিছু করে। এটা কিন্তু এখন কিন্তু বিএনপিও করেনি, আওয়ামী লীগও করেনি, বর্তমান যে সরকার আসছে আপনার বর্তমানে তারা এটা করবে, তারাও এটা আজ পর্যন্ত করে নেই। তা আমরা আশা করি যে সরকার যে অনেক পণ্যের দাম কিন্তু কমাইছে, কিন্তু এইটা কিন্তু আমি ভোক্তা হিসেবে বা প্রান্তিক পর্যায়ে এই ভোক্তা কিন্তু এটার বেনিফিটটা পাচ্ছে না। কোনটা পায় সেটা হলে যদি আজকে রাত্রে যদি আপনার দাম কমানো বাড়ানো হয়, কালকে সকালবেলায় আপনার পণ্যের সাপ্লাই হয়ে গেছে গিয়া এবং আপনার পণ্য আমি কিনতে পারতেছি। আর এটা যখন কমানো হয় তখন সাপ্লাই হয় না, আবার আন্দোলন করে দাম বাড়ি বাড়ছে, সাপ্লাই হবে না, গেলে কোনো না, এখন হয়তো আসে না। এই যে আমরা সোয়াবিন তেলের কথাই বলি, সোয়াবিন কিন্তু আমি রংপুরে বা কয়েকটা জেলার মধ্যে আমি খবর নিচ্ছি বা গেছিও 2-1টাতে, ওইখানে গিয়ে দেখেছে 2 লিটারের বোতল, 1 লিটারের বোতল সাপ্লাই নেই। কারণ কী আছে, ড্রাম। ওই কালকে এই ড্রাম নিয়ে কথা বলার জন্য, যে ড্রামের পণ্য যে কী কী অসুবিধা হয়, এটা নিয়ে আমাদের ক্যাবের একটা মানববন্ধন আছে আগামীকাল প্রেস ক্লাবের সামনে। তো এইটা সরকার চেষ্টা করতেছে। আমরা মনে করি যে সরকার যেহেতু এটা অল্প সময়ের জন্য আছে, 90 দিন অথবা এটা 180 দিনের সরকার, এরকম সময়ের জন্য এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, অথবা আমরা যদি বলি যে ওই আমরা যে তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলি আর কি, তারা কিন্তু 90 থেকে উনি বলছে ওইটা আর কি, সমাজের মধ্যে তারা বিলে নিয়ে গেলে একটা যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে ক্ষমতা দিয়া তারা যদি আবার ওয়াচ ডগের কাজ না করে, তারা যদি আমরা লোক এবার বাজারে যোগদান করে, তাইলে পণ্যের দাম কমবে এবং বাড়াইবার সুযোগ কেউ পাবে না। আমরা এই আশা করি রমজানের পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকুক। আমরা জানি যে বিশ্বের সব বাজারের মধ্যেই যখন কোনো উৎসব আসে, যারা বিধর্মী তারাও কিন্তু পণ্যের দাম ডিসকাউন্ট দিয়ে কমে নিয়ে আসে। আমাদের এখানে পারে একদম সংক্ষেপে একটু জানতে চাচ্ছি আমরা শেষ পর্যায়ে। এই গভর্নমেন্টের যে খুব ভালো ইন্টেনশন আছে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তারা যা করতে চায় সেটা ইফেক্টিভলি করতে পারছে না। দ্বিতীয় কথা হলো যে প্রফেসর ইউনূস যেখানে সরকারের হাল ধরে আছেন এবং তার সঙ্গে 2-3 জন খুব ভালো ইকোনমিস্ট, বাংলাদেশের সম্মানীয়, সবাই শ্রদ্ধা করে এরকম ইকোনমিস্টও আছেন, তারাও কাজ করছেন, কিন্তু তাদের এই কাজের কোনো প্রভাব, কোনো প্রতিফলন খুব একটা আমরা লক্ষ্য করছি না। তার কারণটা কি জানেন? তার কারণ হলো যে সরকারে আরও বেশি যারা আছে তারা অনেকেই এত সিরিয়াস না, তারা তো সরকারের বড় অংশ জুড়ে আছে এবং এটা পুরাটাই আমলা নির্ভর, রিটায়ার্ড আমলাদেরকে নিয়ে বিভিন্ন পদ পজিশন সব ভরে দিয়েছে এবং এরা আগেও আমরা এদের রোল দেখেছি, এখনও আমরা এদের রোল দেখেছি। কাজেই এখানে যদি তারা মনে করে, যদি
আপনার যে প্রথমে 3 মাস, এরপর আরো 3 মাস, 6 মাস এরকম যদি হতো, যেভাবেই হোক চলে, তাড়াতাড়ি চলে গেলে কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তো চিন্তা করছে সংস্কার করবে, দীর্ঘ সময় থাকবে, এবং দীর্ঘ সময় যদি থাকে তাহলে তাদের এর অনেক বেশি পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ সাফার করবে, এটা তো আমরা কেউ চাই না, এবং প্রফেসর ইউনূসও চান না। কাজেই এখানের মধ্যে প্রচুর পরিবর্তন আনতে হবে, এবং খুব যোগ্য লোককে দিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, যেখানেই শেষ করছি, আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।